লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। অস্ফুট স্বরে বলল রুহি। রোয়েন ওকে নিয়ে চলে আসে ওর কনভেনশন সেন্টারে। রুহি সেখানে মামা মামি আশফিনা আর বাবাকে দেখতে পেল। রুহি রোয়েনের হাতের ভিতর হাত গুজে প্রবেশ করে। রুহিকে সব গেস্টরা গিফট দিচ্ছে, অনেকেই বড় বড় ফুলের তোড়া দিল। রোয়েন রুহিকে ওদের বন্ধুদের কাছে নিয়ে আসে। রুহির সাথে ওরা বেশ মজা করলো কিছুক্ষণ। রুহি স্মিত হেসে সবার সাথে কিছু একটা বলে নেয়। তারপর আসে কাবল ডান্সার পার্ট। এদিকে ফাহমিন আজ সামাইরার সাথে সুযোগ পেলে কথা বলার। সামাইরা এক কোনায় বসা ছিল, ফাহমিন ওর পাশে এসে বসলো। হাই সামাইরা, কেমন আছো? জি ভাইয়া, ভালো। আপনি? এই তো আছি। সামাইরা, তোমার কেমন লাগছে এখানে? ভালোই তো। কেন? না, এমনি। ফাহমিন জীবনে কম প্রেম করেনি, কিন্তু এই মেয়েটার সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। কেন এমন হচ্ছে? মেয়েটা একদম বাচ্চা, আর বাচ্চাদের সাথে কথা বলায় ওর এমন লাগাটা অস্বাভাবিক। মেয়েটাকে ওর ভালো লাগে, ওর সাথে কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু ভেতরে জড়তা কাজ করছে। ফাহমিন আবার বলল, তোমাদের ফ্লাইট কবে? আজ রাত 1টায়। কথাটা শুনতেই ফাহমিন শুনতে পেলে খুব জোরে হৃদয় ভাঙার শব্দ। এদিকে কাপড় ডান্স হবে, গান শুরু হলো। গানের তালে তালে রুহির কোমর ধরে হালকা দুলিয়ে নাচছে রোয়েন। রামিনও আশফিনাতে মেতে আছে। এদিকে দূর থেকে দাউ দাউ করে বুক নিয়ে সামাইরাকে দেখছে ফাহমিন। এদিকে পার্টি শেষে নীরা হামিদ, আরমান হামিদ আর সামাইরা রুহির কাছে এসে বিদায় নিতে। রুহির মামা মামিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সামাইরা আর আশফিনাকে বিদায় দেয় রুহি। মামা রোয়েনের কাছে আসে, তারপর ওর হাত ধরে। আমার মেয়েটাকে ভালো রেখো বাবা, জন্মের সময় মাকে পাইনি, মায়ের অভাব কখনো পূরণ হবে না জানি, কিন্তু ওকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখো। মামা রুহিকে পৃথিবীর সব ভালোবাসা দেবো, একদম চিন্তা করবেন না। আরমান হামিদ তার পরিবার ও আশফিনাকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে ফাহমিন ভাঙা হৃদয় নিয়ে সামারের যাওয়ার দিকে তাকিয়ে থেকে গভীর একটা নিঃশ্বাস ছাড়ে। রোয়েন আর রুহিকে নিয়ে রোয়েনের বন্ধুরা অনেক সময় পর্যন্ত গল্প করে পার্টির পরও। রামিন আর রেজওয়ান মাহবুব এয়ারপোর্ট থেকে এসে পৌঁছায়নি এখনো। রোয়েনের বন্ধুরা বেশ মজা করতে পারে, রুহিকে হাসিয়ে মারছিল রোয়েনের, তবে সেদিকে কোনো খেয়ালই নেই। মায়াবতীকে দেখায় মগ্ন ও, তা বুঝতে পেরে জুয়েল হেসে হেসে বলল, দোস্ত, এক চেহারা সারাদিন দেখতে কত ভালো লাগে তোর, আজ আমাদেরও একটু দেখ। জুয়েলের কথায় রাগান্বিত চোখে ওর দিকে তাকায় রোয়েন। এদিকে রুহিও বেশ লজ্জা পেয়ে যায়। রোয়েন বলল, এটাই একটা চেহারা যেটা ঘন্টার পর ঘন্টা দেখলেও তৃষ্ণা মেটে না। বাহ, তোর কি ভালোবাসা ভাবির জন্য। ভাই, আমি তো জাস্ট ফেড আপ আখির উপর, সারাক্ষণ ক্যাচাল করতেই থাকে। তুই ওনাকে টাইম দিবি না, উনি তোকে সালাম দিবে। ল্যাব থেকে এসে জাস্ট শুয়ে পড়ি, আমার শরীরটা চলতেই চায় না। দেখ, আমাদের বউরা তোদের বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে আমাদের কাছে আসে, তারা কি চায় বল? একটু ভালোবাসা, একটু সময়। দেখ ভাই, সময় দিতে চাই, অফ ডেতে জানোস বাসায় কাজ করায়। হা হা হা, তো হেল্প করবি না ভাবির? ভাই মজা করিস না, একটা বছর পার হতে দে, বুঝবি মজা। লেটস সি। কথাটা বলে রুহির দিকে তাকায় রোয়েন। রুহি রোয়েনের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে। মাঝখান থেকে ফাহমিন বলল, ভাবি, আপনার জামাই কিন্তু খুব ভালো গান গাইতে পারে। ও, মুচকি হাসে রুহি। ওকে বলেন আজ আপনার জন্য একটা গান গাইতে। আপনারা বলুন ভাইয়া। আরে ভাবি, আমরা মরে গেলেও ও গান ধরবে না, আপনি বলেন। ফাহমিনের কথায় রুহি রোয়েনের দিকে তাকায়, তারপর আস্তে করে বলল, একটা গান গেয়ে শোনেন প্লিজ। রোয়েন উঠে দাঁড়াতেই ওর বন্ধুরা বলল, দেখলি, বউবলের সাথে সাথে গান গাওয়ার জন্য প্রস্তুত। রোয়েনের রাগে লুক দিয়ে গলা পরিষ্কার করে নেয়, রুহির দিকে ফিরে তাকায়, তারপর রুহির দিকে তাকিয়ে গান ধরল। वो लम्हे वो बातें कोई न जाने, ठीक ऐसी रातें हो बरसाते, वो भीगी भीगी यादें, वो भीगी भीगी यादें, ना मैं जानूं ना तू जाने, कैसा है ये मौसम कोई न जाने, कहीं से ये फिजा आई गमों की धूप संग लाई, खफा हो गए हम जुदा हो गए हम,
वो बातें कोई न जाने। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর গান গাইল লোকটা। আর রুহি নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হয়। এমন ভালোবাসতে পারা বর কারোর ভাগ্যে জুটতে পারে ওর জানা নেই। লোকটাকেও ও খুব ভালোবাসে রুহি, অনেকটাই ভালোবাসে, যে সে ভালোবাসার পরিমাপ করা যায় না। রোয়েনের গানের মাঝে ওর বন্ধুরা হাততালি দিতে থাকে। গান শেষ হতেই সবাই সজোরে হাততালি দিল। জুয়েল বলল, সেই রোমান্টিক সং ডুড। সো গানটা কিভাবে কি ডেডিকেট করলি? তোর কি মনে হয়? না না, কিছু না। আমি ভাবি যে মানুষ সবসময় গুমরা মুখ নিয়ে থাকে, সে মানুষ এত ভালোবাসতে পারে। রোয়েন নিজের জায়গায় এসে বসে পড়ে। এরই মাঝে রামিন আসতে দেখা গেল। আর আজ ওর শেষ চুম্বনটা অশ্রু ভেজা ছিল। এয়ারপোর্টে পৌঁছানোর সময় কাঁদছিল আশফিনা। রামিন চেয়েও কিছু করতে পারছিল না। এয়ারপোর্টে পৌঁছানোর পর রেজওয়ান মাহবুব, নীরা হামিদ আর আরমান হামিদকে নিয়ে কিছু কথায় ব্যস্ত হয়ে যায়। আর সামাইরা জুস কিনছিল। রামিন আশফিনাকে পাশে এসে দাঁড়াতেই তারপর আশফিনার হাত চেপে ধরে একটু আড়ালে চলে আসে। আশফিনার ক্রন্দনজনিত চোখে রামিনের দিকে চেয়ে আছে। রামিন বলল, আই লাভ ইউ আশফিনা, খুব মিস করবো তোমাকে। তাহলে আটকাচ্ছেন না কেন? সেটার অধিকার যে আমার নেই। চলেন বিয়ে করে নেই আমরা, তাহলে তো আটকাতে পারবেন। কি বলছো এসব? তুমি জানো আমার বাবা মা নেই, তোমার বাবা মাও কি নেই? আমরা ওনাদের না জানিয়ে এই কাজ কিভাবে করতে পারি বলো? অন্তত আমার একটা চাও তো পূরণ করুন। কি চাওয়া তোমার? জানি না এরপরে আবার কবে দেখা হবে আমাদের। একটু চুমো দিন আমাকে, যেন আপনার এই স্পর্শটা নিয়ে থাকতে পারি। রামিন না করতে পারে না। ওরও অনেক কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষটাকে বিদায় দিতে। ভাগ্য যদি ওদের পক্ষে থাকতো তাহলে হয়তো দুজনে এক হতে পারবে। রামিন আশ্বিনের কোমরটা টেনে নিয়ে কাছে আসে। তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবায় আর দুজনের ঠোঁট একে অপরের দিকে একাকার হয়ে যায়। রামিনকে দেখে সবাই বসতে বলে। রমিন খেয়াল করলো অনেক চুপচাপ রামিন। এই রামিনকে কখনো দেখেনিও। রামিন সবসময় ওদের সাথে মজা করতে থাকে। আর আজ মরিন মুখে বসে আছে রামিন। রুহি রোয়েনের তাকানো দেখে রামিনের দিকে তাকায়। এরপর সবাই বিষয়টা খেয়াল করলো। জুয়েল, ফাহমিন, ইরফাজ সবাই জিজ্ঞেস করলো কি হলো ওর। রামিন জানায় যে কিছুই না। বেশ রাত করে ওরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়। সবাই যাওয়ার পর রামিনকে ধরলো রোয়েন, সাথে রুহিও আছে। রোয়েন জিজ্ঞেস করে, কি হলো তোর? কি শুরু করেছিস তোরা? কিছুই হয়নি। কেন রিমেম্বার, আমাদের সম্পর্ক এমন না। বল কি হয়েছে? আশফিনা চলে গেছে জানিস তো, আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। রুহি এতক্ষণ চুপ করে থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। ও বলল, মানে কি? রোয়েন বলল, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশফিনাও আমাকে জানেনি, আর আপনিও তো জানাতে পারতেন রোয়েন। সরি রুহি, আসলে হঠাৎ করে হয়ে গেছিল। বলে ওঠে রামিন। রুহি বলল, ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনাকে এমন চুপচাপ মানায় না। আর আল্লাহ চাইলে আপনারা একে অপরকে পাবেন। দোয়া করো রুহি, তাই যেন হয়। এটা কি বোনকে বলতে হয় ভাইয়া? না তো। রোয়েন আর রুহি অনেকটা সময় রামিনের সাথে কাটায়। রামিনকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরে আসে। রুহি ঘরে ফিরে মুখ ধুয়ে জামা পাল্টে নেয়। রোয়েন খাটে আধশোয়া হয়ে আছে। রুহি খাটের কাছে আসতে ওর হাত টেনে নিজের উপর ফালায় রোয়েন। রুহির সব চুল দিয়ে ওরা দুজনের মুখ ঢেকে যায়। রোয়েন সেই অবস্থায় রুহির গলায় মুখ ডুবায়। অপর হাতে রুহির গুলো সরতে থাকে। রুহির শ্বাস প্রশ্বাস বাড়ছে। রোয়েন রুহির গলায় চুমু খেতে খেতে ওকে জড়িয়ে ধরে খাটের উপর শুইয়ে দিয়ে ওর ওপর ভর দেয়। তারপর ঠুজুরে নিজের আয়ত্তে নিয়ে নেয়। অনেকটা সময় কেটে যায়। এ ভালোবাসা যেন শেষ হবার নয়। নিস্তব্ধ পরিবেশে দুজনের শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দুজনে একে অপরে মিশে পুরো একাকার হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটাগুলো যেন থেমে গেছে ওদের উষ্ণ প্রেমের জালে। পর্দাগুলো উড়োউড়ি করছে ঠান্ডা বাতাসে। ভোর রাতে রুহি রোয়েনের বুকে মাথা রেখে শুয়ে আছে। রোয়েন জড়িয়ে ধরে আছে ওর মায়াবতীকে। রুহি বলল, আশফিনার উপর রাগ হচ্ছে আমার। তোমাকে জানাইনি সেজন্য? এটা কিরকম হয় বলেন? আমিও তো ওর ফ্রেন্ড। হয়তো ওর সুযোগ পাইনি। আমাদের এমনিতেই খুব ঝামেলা চলছিল। তারপরেও রোয়েন কষ্ট পেয়েছি আমি। রোয়েন রুহির মাথায় চুমু খেয়ে বলল, কাল কথা বলে দিও, এখন আমার সময় নষ্ট করো না জান। বলে রুহিকে আবারও খাটে শুয়ে ওর উপর ভর দেয়। রুহি না করে তবু সত্ত্বেও রোয়েন শোনেনি।
আবার একে অপরের মাঝে মেতে উঠে তারা। পরদিন সকালে রামিন আশফিনাকে কল দেয়। আশফিনা কথা বলার মাঝে খুবই কাঁদছিল। রামিন ওকে অনেক কষ্টে থামায়। হঠাৎ কথা বলার মাঝে আশফিনা বলল, রামিন, আমি আপনাকে পরে কল দিচ্ছি, বাবা আসছে। আশফিনা কল কেটে দাঁড়িয়ে যায়। আলম খান রুমে এলো ওর, তারপর কিছুটা রেখে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিস? বাবা, এই তো রুহির সাথে। ও ঠিক আছে, আর শোন, কোনো ছেলের সাথে কথা বলবি না। আমি যেখানে চাইবো সেখানেই বিয়ে হবে তোর। জি জি বাবা। আলম খান চলে যেতেই আশফিনার ছেলে আবারও কল, আর আশফিনা নাম্বার না দেখে কল রিসিভ করে বলল, রামিন, পরে কল করছি। তুই রামিন ভাইকে কল দিবি কেন? ফোনের অপর প্রান্তে রুহির গলা শুনে চমকে যায় আশফিনা। তারপর বলল, আরে না, মানে ওই তো। তোর কাছে এমনটা আশা করিনি। তুই আমাকে না বললি কেমনে? সরি রুহি, আসলে। থাক থাক, আর কৈফিয়ত দিতে হবে না। তারপর বল, কেমন আছিস? ভালো না রে। কেন, কি হলো তোর? বাবা আমাদের রিলেশন কখনো মেনে নেবেন না। বলেছিস ওনাকে? না রে রুহি, বাবা বলল ওনার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে আমার। অ্যাডভান্সে তো বুঝিস কেন? আঙ্কেল মেনে নিতেও তো পারে। বাবাকে আমি ভালো করেই চিনি। ভাইয়া গায়ক হতে চেয়েছিল, বাবা ওকে জোর করে রাজনীতিতে ঢুকালো। ভাইয়ের জীবনের ঝুঁকি ছিল সেদিন, জেনেও ভাইয়াকে বাঁচাতে আসেননি। ভাইয়া আমাদের ছেড়ে চলে যায়। দেখ, বুঝতে পারছি, বাট অনেকটা বছর পেরিয়ে গেছে, কিন্তু হয়তো আঙ্কেল এখন ভাইয়ার মৃত্যুতে আফসোস করে। হয়তো তোর ব্যাপারটা মেনে নিতেও পারে। তাই যেন হয় রুহি। বাবা না মানলে আমার মরে যাওয়া ছাড়া পথ থাকবে না। ছি, এমনটা বলিস না। দুই বান্ধবীতে অনেকটা সময় পর্যন্ত কথা হয়। এদিকে রোয়েন অফিসে আসে, সবাইকে ওর রুমে ডেকে নেয়। সবাই এসে জড়ো হয়। তখন রোয়েন বলল, 15-20 দিন আমি থাকবো না, রুইকে নিয়ে দার্জিলিং যাব। আপনাদের দেখে রাখতে হবে সবকিছু। সবাই মাথা নেড়ে বেরিয়ে যায়, আর রোয়েনের কাজে মন দিতে নিবে। তখনই রামিন বলল, হানিমুন? সেখান থেকে আসার পর কি সুখবর পেয়ে যাব রোয়েন? বুঝতে না পেরে ভ্রু কুচকে বন্ধুর দিকে তাকায় রোয়েন। আরে বুঝতে পারছিস না, ওই চাচ্চু হবার সুখবর আর কি। সব কথা রেখে কাজ কর। ধমক দেয় রোয়েন। রামিন হেসে কাজে মনোযোগ দেয়। রুহি সারাদিনটা অলস সময় কাটলো। কাজের লোকগুলো ঘরের সব কাজ করছে, ওকে করতেই দিচ্ছে না। রুহির বিরক্ত লাগতে শুরু করে। আশফিনাও নেই, কারোর সাথে সময় কাটাবেও। হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি ছাপলো। রোয়েনের নম্বরে কল দিল। রোয়েন কাজে মগ্ন। রামিন যেন কি বলছে সেটা মন দিয়ে শুনছে রোয়েন। হঠাৎের মাঝে রুহির কল আসে। রোয়েন কল দেখে ফোন রিসিভ করে রামিনের সাথে কাজের কথাই বলতে থাকে। রুহি বলল, রোইন, এটা কেমন ভদ্রতা, ফোন ধরে আরেকজনের সাথে কথা বলছেন? রুই, তুমি এই সময় কল দিলে কেন? বুঝতে পারছো তো কাজ করছি, আক্কেল লাগিয়ে কাজ করতে পারো না? কিছুটা রেগে গেল রোয়েন। আচ্ছা, সরি। মন খারাপ করে ফোনটা কেটে দেয় রুহি। রোয়েনের কথায় রামিন বুঝলো রুহি কল করেছিল, কিন্তু রোয়েন এমন রুটলি আচরণ করলো, তাও আবার নতুন বউয়ের সাথে। রামিনের কেমন যেন একটা খারাপ লাগলো। কাজের কথা শেষে রামিন বলল, একবার বাসায় যেয়ে দেখ ভাবি কেন ফোন করেছিল। কেন? রেগে জিজ্ঞেস করে রোয়েন। দেখ, তুই এভাবে কথা বললি, ভাবি হয়তো কষ্ট পেয়েছে, কোনো দরকারে কল করেছিল হয়তো। রামিনের কথায় এবার কেমন যেন খারাপ লাগে রোয়েনের। ও বলল, তুই কাজ কর, 6টার আগে বের হবো না, সব কাজ গুছিয়ে নিতে হবে। অন্তত একটা কল দে। রোয়েন রুহির নম্বরে কল দিল, ফোন ধরছে না কেউ অপর পাশ থেকে। কয়েকবার রুহিকে কল দেয় রোয়েন, কিন্তু ফোন ধরে না রুহি। রোয়েন এবার কাজের লোককে কল দেয়। অপর পাশ থেকে কল রিসিভ হতেই রোয়েন বলল, রুহি কই? ভাবি তো বাইরে গেছে, কই গেল বলে নাই। বাইরে গেছে? জি। ওকে। রোয়েনের চিন্তা হতে থাকে, বোকা মেয়ে রাগ করে কি করে থেকে কি করে বসে কে জানে। রোয়েন উঠে কালো কোটটা গায়ে জড়িয়ে নেয়। রামিন বলল, কই যাস? আমি আসছি একটু পর। আর অপেক্ষা করে না রোয়েন, বেরিয়ে যায়। কিছু দূর হাঁটতেই সুইমিং পুলের কাছে দেখলো ভিন্ন এক চিত্র দেখে রোয়েন। রুহি রোয়েনের কালো কোট আর প্যান্ট গায়ে দিয়ে দৃষ্টির সাথে খেলছে। দৃষ্টিও বেশ হাসছে। রোয়েন ওদের কথা শোনার চেষ্টা করলো। রুহি বলল, দৃষ্টি, আমি তোমার রোয়েন চাচ্ছ, ওকে? তুমি শামীম ভাইয়া।
খুব মজা হবে চাচি, চাচুর মতো হেঁটে দেখাও। শিওর। রুহি একদম রোয়েনের মতন সোজা হয়ে আছে, তবে সেটাকে বিকৃত করে দৃষ্টি হাসতে হাসতে কুটি কুটি। রুহি বলল, স্বামী হওয়ার কথা শুনলে একটা বুলেটও এদিক ওদিক হবে না, তোমার খুলি উড়ে যাবে। সরি রোয়েন স্যার, তবে আমি সরে যাব আপনার বুলেট আসার আগে। সরলে কোবরা কিংয়ের ডিনার হবে তুমি। না স্যার, মাত্র খাওয়ার বয়স হলো, তাছাড়া রুই আপনাকে ছাড়বে না আমার কিছু হলে। রুহি আমার পার্সোনাল বউ, যা বলবো মানবে। এমন আরো অনেক কথা বলে হাসতে থাকে ওরা। দৃষ্টি আবার বলল, চাচি, চাচুর একটা ডায়লগ বলো না। রুহি, আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। আচ্ছা চাচি, চাচুর মতো হেসে দেখাও। উনি ট্যারা মার্কা হাসি দেয়, আর না হলে হাসে না। চাচি, আমার মাঝে মাঝে চাচুকে ভয় লাগে। আমি ওনাকে একদম ভয় পাই না। সত্যি চাচি? আর ভয় পাবো কেন? আমার 2 ছেলে মেয়ে আছে না। ছেলে মেয়ে কবে হলো ওরা? কোবরা কিং ওরাই তো আমার ছেলে মেয়ে। চাচি, তুমিও তো চাচুর মতো কথা বলো। কুমির কি কার বাচ্চা হতে পারে? তোমার চাচু ওদের অনেক ভালোবাসে, তাই আমিও নিজের সন্তান মনে করি ওদের। এতক্ষণ ওদের কথা শুনছিল আর মিটমিটিয়ে হাসছিল রুয়েন। রুহি ওর নকল ভালোই করতে পারে, ওর বউ বলে কথা। কোবরা কিংকে রুহিও ভালোবাসে শুনে আরো ভালো লাগে রুয়েনের। ও চুপচাপ কাজে চলে আসে। রামিন বলল, পেলি ভাবিকে? আচ্ছা চল, লাঞ্চ টাইম হয়ে গেল, খিদে পেয়েছে। ওকে চল। রোয়েন আর রামিন উঠে ক্যাফেটেরিয়া চলে এলো। সন্ধ্যায় ঘরে ফিরে রোয়েন রুহির ম্যাথ করছে। রোয়েন ঘরে ঢুকে কয়েকবার গলা খাঁকড়িয়ে দিল, কিন্তু রুহি শুনছেই না যেন। রোয়েন এবার রুমে এলো, রুহির ম্যাথ নিয়ে মগ্ন। রোয়েন ডাকতে শুরু করে, রুহি। রুহি চুপচাপ অঙ্ক করে যাচ্ছে। রোয়েন আবার বলল, দেখো, তখন ওভাবে বলতে চাইনি, ইম্পর্টেন্ট কাজ করছিলাম। আমাকে কেন বলছেন এসব? দেখো রুহি, তুমি জানো আমি কেমন, এইভাবে রেগে থাকার কোনো মানেই হয় না। মানুষের সামনে এভাবে কথা বলবেন? আমিও মানুষ রোয়েন, আমার খারাপ লেগেছে। রোয়েন এবার রুহির হাত ধরে ওর সামনে এসে দাঁড় করালো। তারপর ওর গালে হাত রেখে বলল, সরি। দেখো রুহি, তখন আমার মেজাজ ভালো ছিল না, তুমি আমাকে না বুঝলে কে বুঝবে বলো। রুহি এবার কেঁদে দিয়ে জড়িয়ে ধরলো রোয়েনকে। তারপর বলতে শুরু করলো, আমি কি করব রোয়েন, সারাক্ষণ একা একা ভালো লাগে না, কথা বলার মতো তো কেউ থাকে না, তাই আপনাকে চাচ্ছিলাম। তাহলে তোমার জন্য বাসায় একটা মেয়ে নিয়ে আসি, আমার অনুপস্থিতিতে ওর সাথে থেকো। আচ্ছা। মন খারাপ করে থাকে রুহি। রোয়েন বলল, ম্যাথ শেষ করো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ওকে। রোয়েন ফ্রেশ হতে চলে যায়। রুহি ম্যাথ শেষ করে কিছু নাস্তা বানাতে থাকে দুজনেরই জন্য। রোয়েন বেরিয়ে এসে রুহিকে খুঁজতে খুঁজতে কিচেন পর্যন্ত চলে আসে। রুহি সমুচা ভেসে ডাইনিং রুমে আসতে নিতেই রোয়েনকে দেখতে পায়। রোয়েন সরে দাঁড়ালে রুহি কিচেন থেকে বেরিয়ে খাবারগুলো টেবিলে রাখে। দুজনে মিলে খেতে বসে পড়ে। খাওয়ার মাঝেই রোয়েন রুহির ঠোঁটের কোণায় লেগে থাকা পেঁয়াজটা খেয়ে নেয়। রুহি ঠোঁটের কোণে হাত রেখে নেয়, মাথা নোয়ায়। দুজনের খাবার শেষ করে রোয়েন রুমে চলে আসে আর রুহি কফি বানাতে চলে যায়। সময় কেটে যাচ্ছে, দুজনে দুমুখ কফি নিয়ে বারান্দায় বসে খাচ্ছে আর গল্পে মেতে আছে। রুহির পরনে সবুজ বর্ণের একটা শাড়ি, হালকা বাতাসে শাড়িটা উড়াউড়ি করছে। অবশ্য 10টা পিনের জ্বালায় ঠিক মতন উড়াতেও পারছে না। বাতাসে রোয়েনের নাকে খুব মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগে, যেটা মায়াবতীর থেকে আসছে। রোয়েন রুহির হাত ধরে নিজের কোলে এনে বসায়। রুহি এবার চুপ হয়ে গেল। রোয়েন ওর গালের চুলগুলো সরিয়ে কাছে টেনে ওর মুখখানা, তারপর দুগালে চুমু খায়। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে রোয়েনের আদরণীয় স্পর্শগুলোতে মেতে ওঠে। রুহির ঠোঁট শুষে নিতে ব্যস্ত থাকা রোয়েন রুহির গলায় নেমে আসে। তারপর সেখানে চুমু দিতেই ফোনটা বেজে ওঠে রোয়েনের। বিরক্ত হয়ে একটা শব্দ উচ্চারণ করে রোয়েন, ওহ শিট। রুহি হেসে কোল থেকে নেমে এসে দুজনে মগ রেখে আসে কিচেনে। রোয়েন ফোন ধরে কানে রাখে। অপর পাশ থেকে কেউ কিছু বলার আগে রোয়েন বলল, ওকে থ্যাঙ্কস। রোয়েন কথা শেষ করে রুহিকে আবার কাছে টেনে নেয়। রুহি জিজ্ঞেস করে, কে কল করেছিল? ও, তোমাকে তো বলাই হয়নি, আমরা দার্জিলিং যাচ্ছি, পরশুদিনের জন্য টিকিট কনফার্ম হয়েছে। রুহি খুশি হয়ে রোয়েনের গলা জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস রোয়েন, ওখানে আমার যাওয়ার খুব শখ ছিল। সেটা জানতাম, মনে আছে রামিন এসেছিল বাসায়, আমি তখন বাইরে ছিলাম। রামিন তখন আমাকে ভিডিও করে রেখেছিল, তোমাকে দেখছিলাম আমি।
রবিন তোমাকে জিজ্ঞেস করেছিল কোথাও যাওয়ার ইচ্ছা আছে তোমার, তখন বলেছিলে তোমার অনেকদিনের শখ দার্জিলিং যাওয়ার। সো আমি আমার বউটার এই একটা শখ পূরণ করবোই। রোয়েনের কথায় রুহি কিছু না বলে ওর গলা জড়িয়ে ধরে রাখলো। সেখানে অনেক সময় পেরিয়ে যায়। রাতের খাবার শেষে রুহিকে বুকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। কাল সকালে ওরা শপিংয়ে যাবে। কথা মতো দুজনে সকালে উঠে নাস্তা সেরে বেরিয়ে পড়ে। বেশ কিছু শপিং করে ওরা। লাঞ্চ সেরে বিকেলে ঘরে ফিরে আসে। অনেক রাত পর্যন্ত প্যাকিং করে। প্যাকিং শেষ করে ডিনার করে রুহিকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। দীর্ঘ এক ভালোবাসাময় রাত কাটিয়ে সকালে উঠে পড়ে। সন্ধ্যা 7টায় ওদের ফ্লাইট। বিকেলে রেজন মাহবুব আর রামিন ওদের বাসায় আসে। রেজন মাহবুব মেয়েকে ভালো মন্দ বুঝিয়ে দিচ্ছেন। রুহি, রয়ানকে ছাড়া কোথাও বের হবি না, ওর সাথে থাকবি। ঠিক আছে বাবা, তুমিও তোমার খেয়াল রেখো। আচ্ছা রয়ান যা বলে শুনবি ওর কথা। বাবা আমি বাচ্চা মেয়ে না। তুই আমার কাছে এখনো বাচ্চা আছিস। এদিকে রামিন রোয়েনকে টিচ করে যাচ্ছে। হানিমুন নিয়ে রোয়েন আর রুহিকে নিয়ে বেরিয়ে পড়লো রামিন আর রেজওয়ান এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানকার সব ফর্মালিটিস পালন করে রোয়েন আর রুহি এখন শুধু অপেক্ষার ওরা। প্লেন এসে পৌঁছালো 7:30টায়। ওরা প্লেনে এসে বসলো। প্লেন সার্ভে 8টার সময়। 12 ঘন্টা 40 মিনিট কিংবা এর বেশি সময় লাগবে ঢাকা থেকে দার্জিলিং যেতে। তার মানে পরদিন সন্ধ্যা 7টায় কিংবা 7:30টায় গিয়ে পৌঁছাবে ওরা। কেবিন ক্রু এসে সবাইকে ইয়ারফোন দিয়ে গেল। রুহি নিজের ইয়ারফোনটাকে গুটে ব্যাগে রেখে রোয়েনের কাঁধে মাথা রাখে। 8টা বাজার কিছুক্ষণ পর এয়ার হোস্টেসরা এসে সবাইকে বলল সিট বেল্ট লাগাতে। রোয়েন রুহির আর নিজেরটা লাগিয়ে নেয়। কিছুক্ষণ পর হালকা ঝাঁকুনি দিয়ে প্লেন চলতে আরম্ভ করে। রুহি রোয়েনের সাথে অনেকটা ঘেঁষে বসে। রোয়েন এবার এক হাত বাড়িয়ে রুহিকে নিজের সাথে অনেকটা লাগিয়ে নেয়। ওদের সিট পড়েছে জানালার কাছে। প্লেন ছুটে চলেছে নিজের গন্তব্যে। 10টায় সবাইকে ডিনার দিয়ে দেওয়া হয়। 11টার মাঝে প্লেন আধার নেমে আসে। রোয়েন এবার রুহির কানের লতিতে কামড় দিয়ে আলতো করে। রুহি দ্রুত রোয়েনের দিকে তাকায়, তারপর বলল, হলোটা কি আপনার? আমাকে না দেখে বাইরে কি দেখছো? মেঘ দেখছিলাম, আপনাকে তো সারাদিন দেখি। তা বলে আর দেখতে ইচ্ছে হয় না আমাকে, না? রোয়েনের কথায় অভিমানের ছোঁয়া পায় রুহি। এবার রোয়েনের গালে চুমু খেয়ে বলল, আপনাকে যত দেখি ততই দেখতে মন চায়। ভীষণ ভালোবাসি যে। রোয়েন এবার রুহিকে জড়িয়ে বুকে নিয়ে বলল, রুহি। জি বলুন। আপনার হৃদয় স্পন্দন। জানো তুমি আছো বলে এর স্পন্দনটাও এখনো আছে। আমি কখনো যাব না আপনাকে ছেড়ে। অনেক ভুল করেছিলাম, কিন্তু আমি সৌভাগ্যবতী বলেই আপনাকে পেলাম আমার জীবন সঙ্গী করে। অন্য কেউ হলে মাফ করতে পারতাম না, কিন্তু তোমাকে মাফ না করলে হারিয়ে ফেলতাম। তখন তো জীবিত থেকে মৃত থাকতাম আমি। রুহি আলতো হাতে রোয়েনের ঠোঁট স্পর্শ করে বলল, একদম বাজে বকবেন না। রোয়েন এবার রুহির মুখ উঠিয়ে ওর কপালে চুমু দিয়ে ঠোঁট ছুঁড়ে চুমু দিতেই পাশে সিটের বৃদ্ধ উঠে হন করে বাথরুমে চলে যায়। রুহি ভয় পেয়ে বলল, মনে হয় দেখে নিয়েছে রোয়েন। তো কি হয়েছে? মানে কি? ছি, উনি কি মনে করবেন? আমার বউকে চুমু খেয়েছে, তাহলে ওনার কিছু মনে করার কি আছে? রোয়েনের কথায় কিছু বলার ভাষা পায়নি রুহি। রোয়েন রুহিকে জড়িয়ে ওর কপালে চুমু খায়। রুহি এবার সরে এলো বুড়ো লোককে ফিরে আসতে দেখে। এবার একটা ব্যাপার খেয়াল করলো, লোকটাকে ধরে আনছে একজন কেবিন ক্রু। লোকটার হাতে লাঠি। রোয়েনও সেদিকে তাকায়। রুহি বলল, উনি অন্ধ। এমন অনেক কিছু আছে রুহি যেটা তুমি কখনোই করবে। খুব খারাপ ব্যাপারটা। দুনিয়ায় বাঁচতে হলে চোখ কান খোলা রেখে বাঁচতে হবে। তোমার মতো এমন হলে যে কেউ সহজে ক্ষতি করতে পারবে, যেমন সমীর আর নানু। আগের করা ভুলগুলো আবারও রুহির ভেতরে সতেজ হয়ে ওঠে। নিজেকে আর ঠিক রাখতে পারে না রুহি। গুমড়ে কেঁদে ওঠে রোয়েনের বুকে। আসলেই আমাদের আশেপাশে আমাদের আপনজন এমন অনেকেই থাকেন যাদের সুন্দর মুখের আড়ালে তাদের বিষাক্ত সাপময় চিত্রটি লুকানো থাকে। আমরা সব সময় থাকতে তাদের চিনতে পারি না। যখন নিজেদের কোনো ক্ষতি হয়ে যায় তার দ্বারা, তখনই আমাদের হুঁশ হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরদিন যথাসময়ে প্লেন ল্যান্ড করলো দার্জিলিং এয়ারপোর্টে। রুহি আর রোয়েন নেমে পড়ে। সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে রওনা হয় রোয়েনের ঠিক করা হোটেলের উদ্দেশ্যে।
হোটেলটির নাম চ্যামং চাইবাড়ি, আর এটি একটি হানিমুন রিসোর্ট যেটা কিনা পাহাড়ের উপর বানানো। অবশ্য সেখানে পৌঁছাতে বেশি কষ্ট হয়নি ওদের, রাস্তাও বেশ মসৃণ। হোটেলে পৌঁছতে রাত 10টা বেজে গেল। রুহির চোখে ঘুম নেমে এসেছে। হোটেলে পৌঁছে চেয়ারে বসে ঝিমুতে থাকে রুহি। রিসিপশনে আসে রোয়েন, সেখান থেকে চাবি নিয়ে রুহির দিকে এগিয়ে আসে। রুহি লাগেজের হ্যান্ডেলে দুহাত রেখে সেই হাজরের উপর থুতনি চেপে চোখ বুজে আছে, আর রোয়েন ওর পাশে বসে পড়ে। তারপর আস্তে আস্তে ডাকতে শুরু করে, রুহি ওঠো। রুহি রুমে যেয়ে ঘুমাও, এটা ঘুমের জায়গা না। উঠতে পারছি না। রোয়েন উঠে রুহিকে কোলে তুলে নেয়। ওদের লাগেজ রুম সার্ভিসের ছেলেরা পৌঁছে দেবে। রুহিকে রুমে নিয়ে আসে। ওদের রুমটা নিচতলায়। অবশ্যই এই হোটেলে আর ফ্লোর নেই। রুহিকে খাটে শুইয়ে ওর গায়ের কোটটা খুলে নেয় রোয়েন। রুহির ভিতরে শাড়ি পরে আছে লাল রঙের। রোয়েন এবার রুহির কোটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে নিজের কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নেয়। আজ আর বাইরে খেতে পারবে না, তাই রুম সার্ভিসের লোকদের কল করে খাবার পাঠাতে বলে। ওদের রুমটা বেশ বড় আর সুন্দর। সরে লাল পশমওয়ালা পাপোশ, সেটা বেশ বড়, যেটা হার্ট শেপ, আর লাল চাদর বিছানো। রুমের ডান সাইডে আছে বড় জানালা, কালো পর্দা টানানো। সেখানে রুম ডেকোরেশনটাও বেশ। খাওয়া চলে এলো, বিল পে করে এসে বসলো রোয়েন। ওর বউ ঘুমে বিভোর। রুহিকে ডেকে জোর করে খাইয়ে দেয় রোয়েন, তারপর নিজেও খেয়ে নেয়। এয়ারপোর্ট থেকে একটা সিম নিয়েছিল, সেটা ফোনে সেট করে বাংলাদেশে কল দেয়। এদিকে রেজন মাহবুব কাজ সেরে বাসায় ফিরে আসে। সারা বাসা জুড়ে নিস্তব্ধতা বিদ্যমান। বড় একা তিনি, খুব একা। অবশ্য রুহির মা মারা যাওয়ার পর একাকিত্বকে আপন করে নিয়েছেন রেজন মাহবুব। খাটের শরীর এলিয়ে দিতেই ওনার ফোন বেজে ওঠে। ফোন চেক করে দেখে রোয়েন কল করেছে। দ্রুত কল রিসিভ করেন উনি। আপনারা কখন পৌঁছালেন? 10টায় আসলাম। দার্জিলিং নেমেছিলাম 8টায়। ইমিগ্রেশন শেষ করতে করতে 9টা বাজলো। হোটেলে 10টায় এসে উঠলাম। আপনারা ভালো আছেন তো? রুহি বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওখানকার কি খবর? এই তো ভালো, কাজ চলছে। তা খেয়েছেন আপনারা? আচ্ছা, আমারও খারাপ লাগছে, কাল কথা হবে। জি, আল্লাহ হাফেজ। রোয়েন ফোন কেটে রুহির দিকে তাকায়। নেটা রোয়েনের হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রোয়েনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রুহির ঘুম যেন না ভাঙে, সেজন্য ওভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে রুহির ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে রোয়েন একদম কিনারে ঘুমাচ্ছে। রুহি উঠে রোয়েনকে টেনে একটু কাছে নিয়ে আসে, না হলে রুহি সরে গেলেই পড়ে যেত। রুহি উঠে লাগেজ থেকে ব্রাশ, ফেস ওয়াশ, সোফার জামা নিয়ে ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমে ডাবল বাথটব আছে। রুহি নিজের কাজ করতে থাকে। রোয়েনের ঘুম ভাঙে। পাশে রুহিকে সে পায় না। আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসে। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো রোয়েন রুমে নেই। বেশ অবাক লাগে ওর। কই গেল উনি? ওকে এভাবে একা রুমে ফেলে কথাগুলো ভাবতে ভাবতে খাটের দিকে এগুলোতে আসতে থাকে রুহি। তখনই রুহির পেটে আর কোমর দুহাত পেঁচিয়ে ধরে কেউ। কাজটা এভাবে হাওয়ায় রুহি ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা সে মোটেও পায়নি। বরং ওর মাঝে একটা গভীর ভালো লাগা কাজ করছে। রুহির গায়ের সাথে পশমে বাথরব জড়ানো। রোয়েন আলতো হাতে রুহির বাথরবের ফিতেটা খুলে দেয়। তারপর ওর কাঁধ থেকে বাথরবটা সরিয়ে সেখানে মুখ নামিয়ে আনে, আর রুহির কাঁধে ভারী ভারী চুমুতে ভরিয়ে দিতে থাকে রোয়েন। রুহি নিজেকে আর সামলাতে পারছে না। রোয়েন রুহিকে কোলে করে খাটে এনে বসে। তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় রুহিকে। রুহির গলায় ঘাড়ে চুমু দিয়ে রুহির পেট থেকে বাথরব সরিয়ে সেখানে ঠোঁট ডুবায় রোয়েন। আর ও একে অপরকে ভালোবেসে আপন করে নিতে থাকে। এদিকে রিজন মাহবুব সকাল হতেই অসুস্থ বোধ করছেন। তারপরও বেশ কষ্ট করে অফিসে চলে আসেন, কিন্তু কোনো রকমে বসে থাকতে পারছেন না। ভাবলেন এক কাপ কফি খেলে হয়তো ভালো লাগবে ভেবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, কিন্তু এক পা দু পা এগুতেই নিচে পড়ে যান। তারপর আর খেয়াল নেই ওনার। এদিকে রুহি আর রোহিন দীর্ঘ ভালোবাসাবাসির পর উঠে ফ্রেশ হয়ে ক্যাফেতে এসে নাস্তা করে নেয়। একটু পর বের হবে ওরা টাইগার হিলের উদ্দেশ্যে। ওরা নাস্তা করে রুমে চলে আসে। রুহি কালো একটা সিল্কের শাড়ি পরে নিয়েছে, আর রোহিন কালো রঙের শার্ট, আর তার ওপর ধূসর বর্ণের ব্লেজার। রুহি রোহিনকে দেখে মুচকি হেসে আয়নার দিকে তাকায়। রোহিন এবার বাঁকা হেসে বলল, আজ যে হোটেলে দিনটা কাটাতে ইচ্ছে করছে। কথাটা বলে রুহির ঠোঁটে চুমু খেতে গেলে রুহি সরে আসে। না, এখন বের হব রোহিন। রুহি প্লিজ আসো। এগুলো ঠিক না, আমি বের হব প্লিজ।
রুহির মুখের দিকে তাকায় রোয়েন, তারপর বলল, আচ্ছা চলো। দুজনে বেরিয়ে আসে। এখান থেকে 1 ঘন্টা দূরত্বেই টাইগার হিল। এটার বিশেষত্ব হলো এই পাহাড়ের ওপর থেকে সূর্যটাকে খুব সুন্দর লাগে। পুরো রাস্তায় রোয়েন দুষ্টুমি করছিল। ওরা পৌঁছে যায় টাইগার হিলে। দুজনে একসাথে সূর্যকে দেখতে থাকে। এক পর্যায়ে সূর্য অস্ত যায়। রোয়েন রুহি বেরিয়ে আসে সেখান থেকে। এদিকে রেজওয়ান মাহবুবের জ্ঞান ফিরতেই নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করেন। বেশ অবাক হয়ে যান উনি। হঠাৎ উনি বিস্ময় কাটিয়ে রুমে আগমন করলেন অনিলের সোহরাবকে দেখে বেশ অবাক হলেন রেজওয়ান মাহবুব। রোয়েনের গুপ্তচর হবার সুবাদে তাকে বেশিরভাগ সময় এখন ওখানেই কাটাতে হয়। প্রায় সে দেশের বাহিরে ও যায়, কখন আসে কখন যায় তার কোনো হদিস পাওয়া যায় না। অনিলের সোহরাব এমনিতেই বেশ রূপবতী, বয়স আজ করা যায় না, যার কারণে তার কাজ বেশ সহজ হয়ে যায়। খুব সহজে শত্রু পক্ষদের মাঝে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করতে পারে, যার কারণে অনিলের সোহরাব রোয়েনের বেশ পছন্দ, কারণ সে বেশ নিখুঁতভাবে কাজ করতে পারে। রেজওয়ান মাহবুব উঠে বসতে চাইলে অনিলের সোহরাব ওনাকে থামায়। তারপর ওনার পাশে বসে বলল,